Okay, so today we are going to talk about the organization's environment. হ্যাঁ, যে আমরা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো। সো যখনই আমরা বিজনেসের কথা বলছি বা ম্যানেজমেন্টের কথা বলছি, সো টু এনভায়রনমেন্টস আর রেসপন্সিবল। হ্যাঁ, দুইটা এনভায়রনমেন্ট আমাদের একটা রেসপন্সিবল রোল প্লে করে বিজনেসের ক্ষেত্রে। আপনি এটা নর্মালি বুঝবেন যে একটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট আর একটা ইন্টারনাল এনভায়রনমেন্ট। হ্যাঁ, সো হোয়াট ইজ দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট? That everything outside an organization's boundary that might affect it, তাই না? The uncontrollable environment, এটা হচ্ছে আপনার আনকন্ট্রোলেবল, তাই না? বিকজ আমাদের কিন্তু দুইটা এনভায়রনমেন্ট থাকে, যেটা বললাম আর কি, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। সো ইন্টারনাল এনভায়রনমেন্ট কোনটা? দ্য কন্ডিশনস অ্যান্ড ফোর্সেস উইদিন অ্যান অর্গানাইজেশন, দ্য কন্ট্রোলেবল এনভায়রনমেন্ট, মানে আপনার অর্গানাইজেশন বাউন্ডারির মধ্যে যেটা আছে আর কি। ধরেন এটা আমার একটা অর্গানাইজেশন, সো এর মধ্যে কি কি আমার কন্ট্রোলেবল এলিমেন্ট আছে? ম্যান পাওয়ার আই ক্যান কন্ট্রোল বিকজ আই ক্যান hire anyone, I can fire anyone. It's within my limit. But what about you're doing a business, but the rules and regulations set by whom? The government. So can you control that? তারা কালকে আপনাকে দিয়ে দিয়েছে আপনার 45% ট্যাক্স দিতে হবে। Can you control that? Do you have the power to control? No. That is outside force. That's the uncontrollable force you need to deal with. এরপর দেখবেন যে BST, আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছেন, বাট বিএসটিআই হ্যাজ এ বিগার রোল দেয়ার। কেন? ওরা স্ট্যান্ডার্ড সেট করে দেয়। সো উই স্ট্যান্ডার্ড অনুযায়ী ইউ হ্যাভ টু মেক দ্য প্রোডাক্ট, রাইট? সো এইটাকে আপনি কন্ট্রোল করতে, আমাকে যদি বলে যে 2% এখানে আপনার কোনো একটা কেমিক্যাল থাকতে হবে, দ্যাট মিনস দেয়ার মাস্ট বি 2% অফ দ্যাট কেমিক্যাল প্রেজেন্ট দেয়ার। বাট ক্যান ইউ মানে ম্যানিপুলেট দ্যাট? আপনি কি এখানে 1% দিলে মানে উইল দে নমিনেট ইট? নো, দে আর নট গোইং টু অ্যাকসেপ্ট ইট। So you need to deal with these two things. So business এর সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে এক্সটার্নাল ফোর্সের সাথে ডিল করা, বিকজ ইন্টারনাল ফোর্স ইউ ক্যান কন্ট্রোল, ইন্টারনাল এনভায়রনমেন্ট ইউ ক্যান ম্যানিপুলেট। আমার আজকে অফিসের স্ট্রাকচার একটা প্রবলেম হচ্ছে, সো দিস ইজ মাই ইন্টারনাল এনভায়রনমেন্ট প্রবলেম, সো ইউ ক্যান শিফট ইউর অফিস টু সামওয়্যার এলস। ওকে, আচ্ছা, সো দেখেন দিস ইজ ব্রডলি দ্য সিনারিও অফ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট। সো অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ মাই internal environment, okay, and these two are the external environment. So there are two components in the external environments. Again, one is task environment, one is general environment. So this is called the general environment, the bigger one, and then this is the task environment. So we'll talk about it one by one. Okay, this is just a brief picturization. Okay, acha, so dekhen, so এটা হচ্ছে আমার general environment. So কি আছে জেনারেল এনভায়রনমেন্টে? দেখেন ফার্স্টে আছে আমার ইকোনমিক ডাইমেনশন। সো ওয়াই দিস ইকোনমিক ডাইমেনশন ইজ সো ইম্পর্টেন্ট টু আস? ওয়াই? বিকজ এখানের মোস্ট উইক ইকোনমিক গ্রোথ। সো ধর ইকোনমিতে কোনো গ্রোথ হচ্ছে না, লাইক দ্য কোভিড সিচুয়েশন। সো কোভিড সিচুয়েশনে কি হয়েছে? ইকোনমি সাফার্ড এ লস। শুধুমাত্র নট অনলি ইয়োর বিজনেস, নট অনলি মাই বিজনেস, whole economy suffered a loss. So in that case weak economic growth was present there. So in that case how will you survive? How will you do good? আপনি কিভাবে ভালো করবেন? আমার ইকোনমি যেখানে সাফার করছে এখানে মানে is there any possibility for you to recover from that loss? No. So then there is inflation rate. What is inflation rate? Price increase over the time, তাই না? আগে যেটা আমরা 10 টাকা দিয়ে, ধরো ফর এক্সাম্পল এটা 50 টাকা দিয়ে আগে মার্কার কিনতাম 2 বছর আগে, এখন এই মার্কারটার দাম 100 টাকা। So that is inflation. 50% ইনফ্লেশন হয়েছে ওভার দ্য ইয়ার, রাইট? যে প্রায় 50% ইনফ্লেশন হয়েছে না? 100%, 50 টাকার প্রোডাক্ট এখন 100 টাকা, দ্যাট মিনস 100% ইনফ্লেশন, রাইট? সো দিস ইজ দ্য থিং। সো দিস থিংস এফেক্ট ইউর বিজনেস টু, বিকজ যখন ইকোনমিতে ইনফ্লেশন হচ্ছে তার মানে কি আপনার প্রোডাক্টও এফেক্টেড হবে, তাই না? সো এখন যেটা আমরা মানে ফেস করছি আর কি, দ্য ক্রাইসিসটা, দেখেন যে আমাদের সব কিছুই মানে টাকার ভ্যালু ডিভ্যালুয়েট হচ্ছে, ডলার প্রাইস ডলার এগেনস্ট আমাদের মানে টাকার প্রাইস ডিভ্যালুড হচ্ছে। আগে 110 টাকা সেট ছিল, এখন আপনার ক্রলিং পেগ মেথডে এখন এটা কত করেছে? 117 টাকা, তাও ক্রলিং, মানে ইট উইল ফ্লাকচুয়েট। সো ইন দ্যাট কেস এই যে 7 থেকে 10 টাকা, বাট আপনি যখন অন্য মার্কেটে যাবেন, যে মানে লোকাল মার্কেটে যখন যাবেন, ইভেন মোর, এর চেয়েও বেশি, তাই না? 130 টাকার মতো, সরি 130 টাকার মতো, 130, 130 প্লাস, মানে যে যেরকম পারে আর কি। So in that case how will you control that? Do you have any power to control those things? No, it's not within your limit, within my purview. But আমার বিজনেসে কি হচ্ছে? So as a result আমার কি করতে হচ্ছে? I have to increase the price of my product. So আমি আগে মার্কেটটা, আমি অন্য একটা কম্পিটিটর হয়েও আমি কম্পিটিটিভনেস ধরে রাখার জন্য যদি মার্কেটটা আমি 30 টাকায় দিয়ে থাকি, আমার কিন্তু এখন সেই মার্কেট এখন 60 to 70 টাকায় চলে যাবে।
মানেই না যে ও বাড়িয়েছে আমি বাড়াতে পারছি না, না আমিও বাড়িয়েছি, বাট হোয়াট হ্যাপেন্স, কনসিকুয়েন্সেসটা কি? কনসিকুয়েন্স হচ্ছে আই এম গোয়িং টু লুজ সাম অফ মাই কাস্টমার্স। যে ওকে ঠিক আছে, আমার মার্কেটের দাম আগে ঠিক আছে 30 টাকা 50 টাকার একটা রেশিও ছিল, এখন আরও যেহেতু আমিও বাড়িয়েছি, সো এখন কথা হচ্ছে ঠিক আছে আমি আরেকটু যদি পে করি দেন আই ক্যান অ্যাফোর্ড দ্য বেস্ট ওয়ান, সো আই শুড আই গো ফর ইউ বিকজ ইউ আর নো মোর লো কস্ট ওয়ান, রাইট? ওকে, আচ্ছা, এরপর দেখেন লো আনএমপ্লয়মেন্ট। সো আনএমপ্লয়মেন্ট ইজ এ বিগ প্রবলেম, ইউনো। যখন আনএমপ্লয়মেন্ট থাকে তখন কি হয়, ইকোনমি কিন্তু সাফার করছে, বিকজ আপনার একটা মানে অনেক বড় একটা পোর্শন যদি আনএমপ্লয়েড থাকে, প্রোডাক্টিভিটি রিডিউস হয়ে যায়, প্রোডাক্টিভিটি ডাউন হয়ে যায়। সো প্রোডাক্টিভিটি ডাউন হলে কি ইকোনমিতেই তো কোনো সাপ্লাই হচ্ছে না। এই যে আনপ্রোডাক্টিভ একটা ম্যান ফোর্স আছে, বাট এদেরকে তো আপনার খাওয়াতে হচ্ছে। ঠিক আছে, আপনি নিজে কোনো না কোনো চ্যানেলে আপনি খাচ্ছেন, বাট আপনি তো আমার ইকোনমি থেকেই তো আপনি প্রোডাক্ট পাচ্ছেন, তাই না? আপনার তো ফুড সাপ্লাই এইখান থেকে আসতেছে। দ্য আনএমপ্লয়েড পিপলদের যদি ফিট করতে হয়, সো ইটস এ বার্ডেন টু মি, ইটস এ বার্ডেন টু দ্য ইকোনমি। সো as a result, business somehow suffers. Any business suffers due to the unemployment labor force. So যদি আপনি এদেরকে এমপ্লয়মেন্ট দিতে পারতেন, you can actually absorb them. So তাদের প্রোডাক্টিভিটি আপনি বাড়াতে পারলে আমার ইকোনমিও বুম পজিশনে চলে যেত। ওকে, আচ্ছা আচ্ছা, এরপর দেখি আমার দেখেন পলিটিক্যাল লিগ্যাল ডাইমেনশন। এটা তো আপনারা সবাই বুঝেন যে পলিটিক্যাল যদি আনরেস্ট চলে কোনোভাবে আমার কান্ট্রিতে, তখন কি হয়, বিজনেস আপনার ধরেন আমার প্রোডাক্ট আসে করতে, ধরেন আমি আপনার ভেজিটেবলস বিক্রি করি, ফর এক্সাম্পল আমি ভেজিটেবলস বিক্রি করছি, আমার ভেজিটেবলস আসে থেকে আউটসাইড ঢাকা থেকে। সো যখন স্ট্রাইক চলে তখন কি হয়, মানে ঢাকা বন্ধ, বাইরে থেকে কোনো প্রোডাক্ট আসে না, তখন সো প্রাইস ইনক্রিজেস, প্রাইস বেড়ে যায়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এটাও হচ্ছে বিগার চ্যালেঞ্জ ফর আস। আচ্ছা, আরেকটা দেখেন সোশিও কালচারাল ডাইমেনশন, গ্রোয়িং কনসার্নস অ্যাবাউট হেলথ অ্যান্ড নিউট্রিশন। আচ্ছা, এখন আপনার প্রোডাক্টটাই যদি হয় ফুড রিলেটেড, আর মানুষ যদি আমরা যদি দিন দিন স্বাস্থ্য সচেতন হতে থাকি, মানে হেলথ কনসিয়াস হতে থাকি, তাহলে আপনার ফাস্টফুড বিজনেসের কী হবে? সো আপনার ফাস্টফুড বিজনেসের কী হবে যদি আমরা সবাই হেলথ কনসিয়াস হয়ে যাই যে না আমরা কোনো ফাস্টফুড খাবো না, নো বার্গার্স, নো পিজাস, নাথিং, নো আউটসাইড ফুড, নো জাঙ্ক ফুডস। সো আপনার বিজনেসের তখন কী হবে? ইউর বিজনেস উইল সাফার। সো ইউ হ্যাভ টু কনসিডার দিস ফ্যাক্টর অ্যাজ ওয়েল। ডেমোগ্রাফিক শিফটস ইন নাম্বার অফ সিঙ্গেল অ্যাডাল্টস অ্যান্ড ডুয়াল ইনকাম ফ্যামিলিজ। আচ্ছা, এখানে একটা হতে পারে হঠাৎ করে আপনি, যেমন আমরা এখন মানে ব্রেড আর্নার, মানে আমরা ফ্যামিলির ব্রেড আর্নার, তাই না? আমরা আর্ন করি, ফ্যামিলিকে ফিট করি, রাইট? মানে হোয়াট অ্যাবাউট, মানে হাউ অ্যাবাউট ওয়েন ইউ গেট ওল্ড, ওয়েন ইউ গেট রিটায়ার্ড, তখন এই যে ডেমোগ্রাফির একটা শিফট হচ্ছে না, সো এর ফলে কি হচ্ছে, ইউ বিকাম আনএমপ্লয়েড অ্যাগেইন। সো এটাই এখানে বলছে, দেখেন ডেমোগ্রাফিক শিফটস ইন নাম্বার অফ সিঙ্গেল অ্যাডাল্টস অ্যান্ড ডুয়াল ইনকাম ফ্যামিলিজ। সো সিঙ্গেল অ্যাডাল্টস মানে কি, যে আপনি একমাত্র ইনকাম আর্নার ছিলেন, বাট দ্যাট হ্যাজ বিন শিফটেড। এখন ঘটনা হচ্ছে যদি ওকে ফাইন সামবডি এলস যদি আপনার প্লেসটা নিয়ে নেয় তো ভালো, বাট ইফ নোবডি টেক্স ইউর প্লেস দেন আপনার ফ্যামিলির কী অবস্থা হবে? সো দ্যাট অকার্স বিকজ দেখা যাচ্ছে আপনি যখন জাপানের কথা যদি বলতে যান, দেখবেন যে ওদের মানে লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু অনেক ভালো, অনেক হাই, অনেক দিন বাঁচে। আচ্ছা, বাট একটা জেনারেশন, বাট ওদের এই যে মানে পপুলেশন গ্রোথ রেট অনেক কম। সো ইন দ্যাট কেস দেখা যাবে যখন লাইফ এক্সপেক্টেন্সি ওদের 60, যখন 60 বা 70-তে একটা পোর্শন চলে যাবে, বাট তারপরে পোর্শন কারা হাল ধরবে, কারা ইনকাম করবে? সো দ্যাটস দ্য থিং। সো দ্যাট ইজ কল্ড দ্য ডেমোগ্রাফিক শিফটস ইন নাম্বার অফ সিঙ্গেল অ্যাডাল্টস অ্যান্ড ডুয়াল ইনকাম ফ্যামিলিজ। এটাও হতে পারে যে আমার ফ্যামিলিতে আমি এবং আমার ওয়াইফ দুজনেই জব করি, দুজনেই ইনকাম করি। হাউ অ্যাবাউট আই গট ফায়ার্ড, হাউ অ্যাবাউট শি গট ফায়ার্ড, তখন কিন্তু আমরা আবার ওই যে সিঙ্গেল আর্নারে চলে যাবো, রাইট? সো এটা কিন্তু আপনার বিজনেসকে এফেক্ট করবে। কেন এফেক্ট করবে? ফর এক্সাম্পল আমার ওয়াইফের জব চলে গেল, ঠিক আছে, বাট আমরা দুজন মিলে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করতাম, ঠিক আছে, বাট একার ইনকামে এত পসিবল না। সো তার যখন একটা আপনার জবটা চলে গেল, সো তার আপনার ওই যে বিউটি প্রোডাক্টসের কী হবে? আই ক্যানট অ্যাফোর্ড দ্যাট, অ্যান্ড এটা সে অ্যাফোর্ড করতে, বাট এখন কী হবে, মানে শি ক্যান্ট। সো ইফ ইউ আর দ্য সেলার অফ দ্য বিউটি প্রোডাক্টস, দিস থিংস ইউ নিড টু টেক ইনটু ইয়ার কনসিডারেশন, যে এরকম সিচুয়েশন আসতে পারে, তখন কি হবে? সো ইট ইজ আউটসাইড ইউর পারভিউ, এটা আপনার মানে পারভিউর বাইরে। আপনি যদি এটা অ্যাকাউন্টে নিতে পারেন, ব্যাকআপ প্ল্যান থাকতে পারে, বাট ডাজন্ট মিন ইউ আর গোয়িং টু সাকসিড। সো দিস ইজ ওয়ান টাইপ অফ রিস্ক ইউ আর ডিলিং উইথ এভরি ডে। আচ্ছা, সো টেকনোলজিক্যাল ডাইমেনশনটা আপনারা বুঝে নিন। ওই যে আপনাকে ফার্স্টে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ফুজি প্রোডাক্ট, যে অ্যানালগ ক্যামেরাগুলো আমাদের ছিল, ফিল্মের যে রিল সিস্টেম ছিল ক্যামেরাগুলো, সব সেগুলো এখন কোথায় নাই। সো টেকনোলজি মেড দেম মানে অবসোলেট,
তারা অবসলিউট হয়ে গেছে, টেকনোলজি নাই, ওই টেকনোলজি এখনো চলছে না। কোথায় সে আপনার টেলিগ্রাফ, কোথায় সে টাইপরাইটার মেশিন, টাইপরাইটার মেশিন যদিও এখন আছে বাট অ্যাপ্লিকেশন খুবই কম, শুধুমাত্র আপনার ওই যে দলিল লিখতে গেলে আমরা ওই সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখি, তাই না, আর খুব কম অফিসে অ্যাভেলেবল আছে। সো টেকনোলজি মেড ইট অবসলিউট। রেডিও, যদিও রেডিও এখনো আমাদের রেডিও ভবন আছে, রেডিও যদিও চলছে, এখনো হয়তো যে গাড়িতে উঠলে আর কিছু করার না থাকলে আমরা রেডিও অন করে দেই। হ্যাঁ, রেডিওর কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার, আমরা এখন গাড়িতে উঠে অন্য কিছু করার না থাকলে রেডিও অন করি, মানে রেডিওটা শুধুমাত্র এই কাজেই দরকার। বাসায় তো রেডিও নাই, বাট একটা পর্যায়ে রেডিও কিন্তু ওই যে ফার্স্ট যখন মোবাইল ফোন আসলো, মোবাইলে যখন রেডিওটা শুরু হলো তখন কিন্তু আমরা খুব, মানে এই মোবাইলে রেডিও আছে, ওকে ফাইন, তখন আরও ডিফারেন্ট চ্যানেলস ছিল, করার ছিল না, এক্স্যাক্টলি, তখন স্মার্টফোন ছিল না। এই যে টেকনোলজি আপনাকে অবসলিউট, যে স্মার্ট হয়ে গেলাম আমরা, ডিজিটাল হয়ে গেলাম, আমাদের মানে টেকনোলজি এটা আমাদের অবসলিউট করে দিল। সো এটা আপনার আউটসাইড ফোর্স, ইউ ক্যান ডিল উইথ দ্যাট। আপনাকে কিছু করার আছে, আপনি গিয়ে বলবেন যে না এই টেকনোলজি চেঞ্জ আমরা চাই না, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, মানে কি আপনার কথা শুনবে, হু কেয়ার্স, নোবডি ডাজ। ওকে, সো এই জন্য নোকিয়া যেটা করেছিল, নোকিয়া যেটা বড় ভুল করেছিল যে মানে ফার্স্টে কিন্তু আপনার গুগল নোকিয়াকে অ্যাপ্রোচ করেছিল ফর দ্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ফার্স্ট নোকিয়াকে অ্যাপ্রোচ, বাট নোকিয়া ডিডন্ট টেক ইট। They are so happy with the, they are so stuck with the Symbian operating system, and eventually then Google went to Samsung, they adopted. So but এখানে আপনার মানে নোকিয়ার ফল কি, মানে ল্যাক অফ ভিশন, তাদের ভিশন ছিল না, তারা ভেবেছে ওকে আমার Symbian অপারেটিং সিস্টেম অনেক ফাইন। এই যে ল্যাক অফ ভিশন এবং স্টাবর্ননেস, যে না আমি নতুন একটা টেকনোলজি অ্যাডপ্ট করবো না, দ্যাটস ওয়াই দে সাফার দ্য লস। সো আপনার বিজনেসের ক্ষেত্রে যখন দেখবেন কোনো চেঞ্জ আসছে, মানে আপনি একটা কথা মনে রাখবেন যে অনলি ওয়ান থিং দ্যাট ইজ কনস্ট্যান্ট ইন লাইফ, দ্যাট ইজ চেঞ্জ। চেঞ্জ হবেই, শুধু লাইফে না, ইট ইজ অ্যাপ্লিকেবল টু দ্য বিজনেস অ্যাজ ওয়েল। মটোরোলা, ব্ল্যাকবেরি, এক্স্যাক্টলি, মানে মোস্ট সিকিউরড ফোন, যেগুলো মানে ইউএস প্রেসিডেন্ট ইউজ টু ইউজ দ্যাট ফোন, এটাও চলে গিয়েছে। ওই দ্যাটস বিকজ তারা কয়েকটা মডেলের মধ্যে কিছু সিকিউরিটি ফিচার নিয়ে আপনার স্টাক ছিল, যেগুলো কিন্তু খুব বেশি ইনোভেশনে যায় না, বিকজ ছিল, বাট ওদের কিন্তু একটা টার্গেট কাস্টমার ছিল, মানে দেয়ার টার্গেট কাস্টমার ওয়াজন্ট আস, আমরা কখনোই তাদের টার্গেট কাস্টমার ছিলাম না। ইভেন ইউল বি সারপ্রাইজ টু নো আইফোনের টার্গেট কাস্টমার কিন্তু আমরা না, এই জন্য আইফোন মানে রকেট হাই প্রাইসিং, বিকজ উই আর নট দ্য টার্গেট কাস্টমার। তো এই জন্য দেখবেন যে আইফোনের ইকোনমি ইদানিং একটা ইকোনমি ভার্সন করে, এসি করে ইকোনমি, বাট স্টিল দ্যাটস হাই টু, ওইটা আমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে নাই, মানে ইট হ্যাজ বিকাম এ লাক্সারিয়াস প্রোডাক্ট। জাস্ট ইজ, মানে আপনি যদি চিন্তা করেন যে আমার একটা নর্মাল ল্যাপটপ লাগবে, নর্মাল মোবাইল আর আইফোনের মধ্যে কতটুকু পার্থক্য, কতটুকু, আপনি যদি একটা স্যামসাংয়ের কথা চিন্তা করেন আর যদি একটা আইফোনের কথা চিন্তা করেন, কতটুকু ডিফারেন্স থাকে ফাংশনালিটির দিক থেকে, বরং অ্যান্ড্রয়েডে বেশি, স্যামসাংয়ে বেশি ফাংশনালিটি, আইফোনে অনেক কিছু লিমিটেড, দেয়ার লিমিটেড ফিচার্স। বাট একটা জিনিস আমি যেটা দেখেছি আর কি, আইফোনে হচ্ছে স্টাবিলিটি থাকে, একটা স্টাবিলিটিটা মেইন আর কি, সবাই যেটা মোস্ট প্রিফার করে যে স্টাবিলিটি, যেমন অ্যান্ড্রয়েডে ল্যাগ করে, হ্যাং করে। এবং আপনি আরেকটা দেখবেন যে এগুলো হচ্ছে আমাদের কোম্পানির প্রবলেম, স্যামসাং, দিজ আর পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট, মেইনলি দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট। আচ্ছা, আচ্ছা নিয়ে কথা বলেছি। আচ্ছা দেখেন, ইন্টারন্যাশনাল ডাইমেনশন, এটাও আমাদের এফেক্ট করে। হাউ বিকজ আপনার যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করছেন তার মার্কার আমি প্রডিউস করছি, সো এই মার্কারটা আপনি এটা এক্সপোর্ট করেন বিদেশে, সো বিদেশি মার্কেটে আপনি আপনার এই মার্কেটটা বিদেশের মার্কেটে চলে, আপনার প্রোডাক্টটা এতই ভালো যে দে বাই ফ্রম ইউ। বাট দ্য প্রবলেম ইজ ওইখানে গেলে কী কী মানে কী কী জিনিস আমার কনসিডারেশন নিতে হয়, ট্যারিফ, একটা এক্সপোর্ট ডিউটি দিতে হয়, দেন ইম্পোর্ট ডিউটির মতো এক্সপোর্ট একটা ট্যারিফ দিতে হয়, আর কি দিতে হয়, কোটা থাকতে পারে যে আমি এতটুকুর বেশি এক্সপোর্ট করতে পারবো না ওই কান্ট্রিতে, এবং ওই কান্ট্রিতে যখন আমি এক্সপোর্ট করতে যাচ্ছি দেন এডিশনাল ট্যাক্স বার্ডেন্স দেয়ার। সো আগে আমি 20% ট্যাক্স দিতাম, যে ধরেন আমি ইউএসএতে এক্সপোর্ট করে 20% ট্যাক্স দেওয়া লাগতো, বাট ওরা ট্যাক্সের ডবল করে দিচ্ছে 40%, দেন ইজ ইট ইন ইউর হ্যান্ড? নো। সো দ্যাট ইজ আ চ্যালেঞ্জ উইথ দ্য ইন্টারন্যাশনাল ডাইমেনশন। ওকে ওকে সো এটা দেখেন, এটা হচ্ছে আমার টাস্ক এনভায়রনমেন্ট, ইট ইজ অলসো পার্ট অফ দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, এটাও এক্সটার্নাল এনভায়রনমেন্টের পার্ট। সো এখানে আমার কি আছে দেখেন, সাপ্লায়ার আছে, কাস্টমার আছে, কম্পিটিটর আছে, রেগুলেটরস আছে। রেগুলেটর কারা, এখানে যদি আমরা গভর্নমেন্ট থেকে আরো একটু ন্যারো ডাউন করি,
দেন আমার যদি প্রোডাক্ট থাকে বিএসটিআই, এরপর দেখবেন যে ভোক্তা অধিকার, তাই না, কনজিউমার রাইটস অ্যাসোসিয়েশন আছে, যে তারাও আমাকে কিন্তু এফেক্ট করে। আচ্ছা, আপনি যখন আপনি মেডিসিন প্রডিউস করেন তখন আপনাকে কে মানে আপনার মানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট আছে, সো ওরা আপনাকে মনিটর করছে। আপনি যেটাই প্রডিউস করেন না কেন, ইউ আর রেগুলেটেড বাই সামবডিজ। হ্যাঁ, external, no, it is part of the external environment. There are two components in external environments. One is task environment, one is general environment. So this is part of the task environment, but this is also external environment. Okay, so আপনি ডিফারেন্ট প্রোডাক্ট প্রডিউস করতে গেলে আপনি ডিফারেন্ট মানে বডিজ দ্বারা আপনি মানে রেগুলেটেড হবেন। যেমন ধরেন যদি আমি একটা কোম্পানি করতে যাই, দেন আমরা জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস এই নামে একটা আমাদের বডি আছে, দে রেগুলেট আস। ওকে, আচ্ছা, যেমন ধরেন আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো, যে প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, ইউনিভার্সিটি কার দ্বারা রেগুলেটেড হয়? ইউজিসি, ইউনিভার্সিটি গ্যারান্টি কমিশন, রাইট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সো এরকম বডি থাকে আর কি। দেন ইউ নিড টু ডিল উইথ, বিকজ তাদের গাইডলাইন্স থাকে দ্যাট ইউ আর গোয়িং টু ফলো, ইউ হ্যাভ টু ফলো। ওকে, আচ্ছা আচ্ছা, সাপ্লায়ার কারা? হু সাপ্লাইজ দ্য র মেটেরিয়ালস, হু সাপ্লাইজ ইউ দ্য র মেটেরিয়ালস ফর ইউর প্রোডাক্টস। কাস্টমার কারা? দোজ হু বাই ইট। এখন কাস্টমারের মধ্যে মানে কাস্টমারের মধ্যে ভাগ আছে, যে আমার কাস্টমার কিন্তু মোটামুটি দুই তিন ধরনের কাস্টমার হতে পারে। কেমন? একজন কিন্তু পারচেস করে ফর এন্ড কনজিউম, মানে এন্ড ইউজার হিসেবে। কেন? এই মার্কেটটা যখন আমি কিনছি, আমি যখন কিনি কেন কিনি? দেখার জন্য, সো ইউজ করার জন্য। বাট যখন আমার ইউনিভার্সিটি কিনে, যখন আমার ইউনিভার্সিটি পারচেজিং মানে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট কিনে, মানে ইট ডাজেন্ট ইউজ, তারা কিন্তু ইউজ করে না, তারা কিন্তু আমাদেরকে দেয়, তাই না? আবার কিছু আছে হোলসেলার, তারা কেন কিনে? তারা রিটেলারদের সাপ্লাই করার জন্য দেয়। সো দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ কাস্টমার্স এজ ওয়েল। সো আপনার কাস্টমার্স কারা? আপনার দুই ধরনের, যদি এখানে একটা ম্যাকডোনাল্ডসের এক্সাম্পল দিয়েছে, তো ম্যাকডোনাল্ডসের দুই ধরনের কাস্টমারই হতে পারে। একটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল কাস্টমার হতে পারে, ইনস্টিটিউশনাল কাস্টমার হতে পারে। কারণ আমাদের সাথে একটা ডিল থাকতেই পারে, যে ধরেন আমরা যদি কেএফসির সাথে একটা মানে চুক্তিতে যাই, যে আমাদের এখানে যত ফ্যাকাল্টি মেম্বার আছে দুপুরে আমরা লাঞ্চ শুধুমাত্র কেএফসি থেকেই নিচ্ছি, ওদের সাথে আমার একটা চুক্তি হয়ে গেল, ঠিক আছে, ওরা যেটা 230 টাকা দেবে ওটা আমাদেরকে 200 টাকা করে দিবে, কম না, বিকজ 100 টিচার্স আর দেয়ার। সো প্রতিদিন যদি আপনার লাঞ্চ দেয়, কম না, ভালো বিজনেস। সো আমাদের সাথে এমওইউতে যেতেই পারে। সো ইন দ্যাট কেস ইনস্টিটিউশনাল কাস্টমার্স আমরা হয়ে যাব। নো 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 নো, মানে সো ফার টু মাই নলেজ উই ডোন্ট হ্যাভ এনি। আচ্ছা, স্ট্র্যাটেজিক পার্টনার কারা? যেমন এটা হচ্ছে আপনার ম্যাকডোনাল্ডসের পার্সপেক্টিভ থেকে বলা হয়েছে যে স্ট্র্যাটেজিক পার্টনার্স। আচ্ছা, যদি বাংলাদেশ পার্সপেক্টিভ চিন্তা করেন, যে আমাদের ধরেন সিনেপ্লেক্স আছে, তাই না? সিনেপ্লেক্সের মধ্যে আপনারা ঢুকলেই দেখবেন যে ওখান থেকে পপকর্ন কেনার জন্য নিজস্ব সব কিছু ব্যবস্থা। বাট হোয়াট ইফ তারা কেএফসির সাথে একটা চুক্তি করলো, যে যেখানে একটা সিনেপ্লেক্সের ব্রাঞ্চ থাকবে ওইখানে একটা কেএফসির আউটলেট থাকবে। এটা হচ্ছে ওদের মধ্যে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, তাদের দুজনের বিজনেসই ভালো হবে। ওকে, সো এটা হচ্ছে প্রফিটেবিলিটি ম্যাক্সিমাইজ করার জন্য এইগুলো করে থাকে। আচ্ছা, সো আরেকটা গ্রুপ আছে, দেখেন, ইন্টারেস্ট গ্রুপ। এ গ্রুপ অর্গানাইজড বাই ইটস মেম্বার্স টু অ্যাটেম্প টু ইনফ্লুয়েন্স অর্গানাইজেশনস। এরা কারা? এরা হচ্ছে আপনার দেখবেন যে আমাদের একটা ভোক্তা কনজিউমার অ্যাসোসিয়েশন আছে, কনজিউমার রাইটস অ্যাসোসিয়েশন। তাদের কাজ হচ্ছে ভোক্তাদের পক্ষে কথা বলা। আমাদের কোনো একটা যখন ভোক্তা রিলেটেড কোনো একটা প্রবলেম হয় তখন কথা বলা। গভর্নমেন্ট বডিটা না, এটা কিন্তু আমাদের প্রাইভেটলি ওন। যেমন দেখবেন লেবার ইউনিয়ন, ওদের কিন্তু এটা কিন্তু গভর্নমেন্টের কিছু না, বাট লেবার ইউনিয়ন থাকে। কেন থাকে? ট্রেড ইউনিয়ন থাকে, লেবার ইউনিয়ন থাকে। কেন? ওরা হচ্ছে কোনো একটা নিজেদের প্রবলেম নিয়ে যাতে কথা বলতে পারে। সো ইন্টারেস্ট গ্রুপ হচ্ছে এরকম টাইপ অফ পিপল, দোজ হু হ্যাভ ইন্টারেস্ট ইন ইউর বিজনেস। আচ্ছা আচ্ছা, অনেক কথা বললাম এক্সটার্নাল এনভায়রনমেন্ট নিয়ে। লেটস কাম টু দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। এখন এটা আমার জন্য, বাট এটা যদিও আমার জন্য ম্যানেজ করা ইজি, বাট ইট ইজ অলসো ভেরি চ্যালেঞ্জিং ফর আস টু ম্যানেজ, বিকজ হঠাৎ করে যে লেবার আনরেস্ট যদি শুরু হয়ে যায়, তারা তো আপনার ইন্টারনাল অর্গানাইজেশনের পার্ট, ইন্টারনাল এমপ্লয়িজ, রাইট? সো যদি তারা আপনার বা ওয়ার্কার যাই বলেন না কেন, তারা যদি কোনো একটা আনরেস্টে চলে যায়, ফাইন, আপনার একটা এইচআর পোর্শন হঠাৎ করে বললো যে না, আমরা মানে ফুল এইচআর টিম আপনার রেজিগনেশন দিয়ে দিল আপনার বিজনেস থেকে, তখন কী হবে? হু উইল সুপারভাইজ এভরিথিং? হু উইল অ্যাডমিনিস্ট্রেট দ্য হোল অর্গানাইজেশন? ওর আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বললো যে না, ফাইন, অ্যাকাউন্টস আমরা 3 জন কাজ করতাম, 3 জনের ডিজাইন দিয়ে দিলাম একই সাথে, কে পরের কাজগুলো বুঝে নিবে? এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। এই জন্য দেখবেন আপনি যখন কোনো অর্গানাইজেশন থেকে রিজাইন দেন, আপনার কিন্তু একটা টার্মস থাকে যে 1-2 মাস আগে নোটিফাই করতে হবে। কেন? এই 1-2 মাসের মধ্যে আমি আরেকজনকে হায়ার করবো, অর আপনার নিচে যে আছে তাকে বুঝিয়ে দিয়ে যেতে হবে। এই জন্য দেখবেন যে ব্যাংক থেকে মোটামুটি যখনই ট্রান্সফার করে সাথে সাথে কিন্তু মানে আপনার স্ট্যান্ড রিলিজ খুব কম হয়। কেন? ওই কাজটা আরেকজনকে বুঝিয়ে দিয়ে হ্যান্ড ওভার করে দিয়ে যেতে হয়, সব কিছু বুঝিয়ে দিয়ে যেতে হয়। এটা আপনাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, তাই না? আপনাদের যখন ট্রান্সফার হয় আপনাদের বুঝিয়ে দিয়ে তারপর যেতে হয় 1 মাস, 2 মাস, 3 মাস, সেম থিং।
আচ্ছা এনিওয়ে, সো ইন্টারনাল এনভায়রনমেন্টের মধ্যে কারা পড়ে? ওনার্স। ওনার্স কারা? দোজ হু ওন দ্য কোম্পানি, তাই না? সিম্পল টার্ম, যে মালিক, প্রোপাইটার। আচ্ছা বোর্ড অফ ডিরেক্টরস, বোর্ড অফ ডিরেক্টরসটা কখন আসে? যখন এটা পাবলিক লিমিটেড, একটা লিমিটেড কোম্পানি হয়। সো মেনলি উইল টক অ্যাবাউট দ্য পাবলিক লিমিটেড কোম্পানি। সো ধরেন গ্রামীণ ফোন, কোনো একটা মাল্টিন্যাশনাল ব্যাংকের কথা বলতে পারেন, তাই না? সো এগুলো মোটামুটি পাবলিক লিমিটেড কোম্পানি, রবি। সো এখানে কি হয়? এখানে কিন্তু ওনার অনেক। কেন? দোজ হু বাই দ্য শেয়ারস, যারা মানে দোজ হু বাই দ্য শেয়ারস দে আর দ্য ওনার্স অফ দ্য কোম্পানি। সো আমার শেয়ার কিনছে আপনার 50 লাখ ফর এক্সাম্পল, ওকে রাফ ফিগার 5 লাখ আমার শেয়ার কিনছে। ওনার কয়জন? 5 লাখ। 5 লাখই আমার ওনার, বাট বোর্ড অফ ডিরেক্টরস কয়জন? কোম্পানিটা চালানোর জন্য একটা রিপ্রেজেন্টেটিভ বডি লাগবে, কোম্পানিটা পরিচালনা করার জন্য। বোর্ড অফ ডিরেক্টরস মানে কি? পরিচালনা পর্ষদ বলি না আমরা, গভর্নিং বডি বা পরিচালনা পর্ষদ বলি। কেন? এই কোম্পানিটা রান করার জন্য, বিকজ আমি তো ওনার, 5 লাখের মধ্যে আমি একজন। 5 লাখই কি যাবে প্রতিদিন গভর্ন করতে, খোঁজ নিতে কি হচ্ছে না হচ্ছে? ন। তারা কি করে? আমরা যেমনি এরকম 300 এমপিজ ইলেক্ট করে দেই না কেন? এই সরকার চালানোর জন্য আর কি, আমাদের সব কিছু দেখাশোনা করার জন্য। এইরকম এই যে 5 লাখ ওনার্স, তারা কি শেয়ার হোল্ডার্স, তারা কি করে? তারা একটা বডি ইলেক্ট করে দেয়, গভর্নিং বডি হতে পারে, 12 জন মেম্বার হতে পারে। সো একজন চেয়ারম্যান থাকবে, ঠিক আছে? সো হি উইল সুপারভাইজ এভরিথিংস। সো এটা হচ্ছে আপনার বোর্ড অফ ডিরেক্টরস। আচ্ছা, আর এমপ্লয়িজ, দোজ হু এমপ্লয়েড বাই দ্য অর্গানাইজেশন, যে আমরা, আস। আচ্ছা আচ্ছা, এখানে কি বলেছে দেখেন, এখানে হচ্ছে আমার এই যে এনভায়রনমেন্টের উপর বেস করে আমার ডিগ্রি অফ চেঞ্জ মানে কি? কোম্পানিটা কতটা চেঞ্জেবল, মানে স্টেবল না হচ্ছে ডাইনামিক। এদিকে স্টেবল না ডাইনামিক, চেঞ্জেবল কিনা। আচ্ছা, আর এদিকে একটা ডিগ্রি আছে, এটাকে সিম্পল না কমপ্লেক্স, ডিগ্রি অফ হোমোজেনিটি। মানে হচ্ছে অর্গানাইজেশনটা কি আপনার মানে সিম্পল না কমপ্লেক্স? সিম্পল বলতে কি বোঝায়? ধরেন এইভাবে বোঝানো যায় যে আমার অর্গানাইজেশন প্রোডাক্ট মাত্র একটা, শুধুমাত্র মার্কার বিজনেস করে। বাট থিঙ্ক অ্যাবাউট ইউনিলিভার, 100+ প্রোডাক্ট লাইন, তাদের জন্য ইট ইজ ভেরি মানে ডিফিকাল্ট। সো এটা কিন্তু তাদের জন্য কমপ্লেক্স। সো দেখেন, আপনার যদি ডিগ্রি অফ চেঞ্জ মানে আপনি যদি ভোলাটিলিটি যদি কম থাকে, মোটামুটি যদি স্টেবল হন দেন, এবং যদি প্রোডাক্টটা কমপ্লেক্স হয় দেন মডারেটলি আনসার্টেন, মানে এনভায়রনমেন্ট আপনার জন্য কিন্তু একটু আনসার্টেন হয়ে যাচ্ছে আর কি, ইট বিকামস চ্যালেঞ্জিং। বাট কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো? সিম্পল। যদি আপনি সিম্পল হন এবং স্টেবল থাকে, দেন ইজ মোস্ট ফেভারেবল ফর ইউ। কেন এটা আপনার জন্য ফেভারেবল? আনসার্টেনটি মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই আনসার্টেনটি? ইয়েস, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অফ, ইউ ডোন্ট হ্যাভ এনি প্রিপারেশন অফ, তাই না? হঠাৎ করে আল্লাহ না করে কিন্তু আটকোয়া হয়, আমরা তো আনসার্টেন, আমরা জানিও না, কোনো প্রিপারেশনও নাই। সো তার মানে মেইন ফ্যাক্টর কোনটা? ল্যাক অফ ডেটা, ল্যাক অফ ইনফরমেশন। সো এমন একটা সিচুয়েশন ফর হুইচ ইউ ডোন্ট হ্যাভ এনি ডেটা অর ইনফরমেশন। সো আমার জন্য কোনটা ভালো? লিস্ট আনসার্টেনটি। তার মানে কি? মোস্টলি সার্টেন, তার মানে আমি চেঞ্জটা প্রেডিক্ট করতে পারতেছি যে মার্কেটে কালকের, ধরেন আমি যদি কারেন্সি বিজনেস করি, দেন মার্কেটে কালকে ডলারের ভ্যালু কত হবে। আমি আজকে 130 টাকা করে কিনলাম, আমি জানি যে অ্যাটলিস্ট 130 টাকার কম হবে না। সো এটা কিন্তু আমার জন্য সার্টেন। বাট আমি যদি এরকম রিস্ক নিয়ে কিনি যে না কালকে 125 টাকা হয়ে যেতে পারে, তার মানে কি? ইউ টুক দ্য হায়ার রিস্ক, an elevated level of risk you have taken. Okay?